টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আর উত্তরের খোঁজে পাহাড়, ডুয়ার্স, সমতল এই কনক্লেভ পায়ে পায়ে এই মুহূর্তে দার্জিলিং মানে পাহাড়। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার থেকেও এই ধরনের উত্তরগুলোই খোঁজার একটু চেষ্টা করব। বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার দিলীপ আগরওয়াল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দিলীপজি, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। থ্যাংক ইউ। আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, পাহাড় বা যে কোনো জায়গা, একটা জায়গা ভালো থাকতে গেলে সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে খুব স্ট্রং থাকা। সেই জায়গাটা থেকে আপনার কি মনে হয় কেমন আছে পাহাড়? পাহাড়ে তো অনেক স্কোপ আছে, অনেক সম্ভাবনা আছে। আগে ছিল পাহাড়, তো দার্জিলিংটা কুইন্স অফ হিলস বলে জানা যেত। এখন তো ওই ওয়ার্ডটা আমরা দেখিনি। ছোটোবেলাতে দেখতাম অনেক জায়গায় কুইন্স অফ হিলস বলেই পড়াশোনা হতো আমাদের, বাংলা বইতে ছিল কুইন্স অফ হিলস। সেখান থেকে আজকে অনেক বিভিন্ন কারণে ওই অবস্থা নাই। পাহাড়ের ব্যবসার আরো ভালো করার জন্য, উন্নতি করার জন্য কোন কোন দিকগুলোতে নজর দেওয়া বেশি প্রয়োজন? এখানে হর্টিকালচার, এখানে অরেঞ্জ তো হচ্ছেই, এটাকে ডেভেলপ করতে হবে। অবাকাড়া হচ্ছে, এখানে অবাকাড়া 50 টাকা কেজি পাওয়া যায়, তা আপনি 500 টাকা কেজি কিনেন। প্লাস অ্যাপেলে সিকিম হচ্ছে, এখানেও করা যেতে পারে। অ্যাপেল ডেলো লঙ্কা আছে, সেটা 500 টাকা কেজি বিক্রি হয়। সেখানে চাষিরা, গ্রামের লোক বাড়িতে করতে পারে। প্লাস এখানে অর্কিড আছে খুব ভালো, ক্যাকটাস আছে, কালিম্পংয়ের নাম করা ক্যাকটাস পুরো ওয়ার্ল্ডে যাচ্ছে। এগুলিকে ডেভেলপ করার অনেক স্কিম আছে। ট্যুরিজম কিরকম ভাবে চলছে, কেমন আছে, মানে ভালো চলছে? খুব ভালো চলছে। পোস্ট কোভিড তো অনেক ভালো চলছে, রুম পাওয়া যায় না। তো এখানে প্রচুর স্কিম আছে। এখন কিছু লোক আসতেছে, নতুন নতুন প্রজেক্ট আসতেছে, আরও দরকার। পাহাড়ের মানে আমরা তো ইদানিংকালে সিকিম দেখলাম, আমরা উত্তরাখণ্ড দেখেছি আর কি, এবং বিশেষজ্ঞরা অনেকেই বলছেন যে এইভাবে যে এখানে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে তাতে তো বিপদ বাড়ছে। ম্যাডাম এসা যে কনস্ট্রাকশন বাড়ছে দার্জিলিং টাউনে, আশেপাশে প্রচুর যে খালি পড়ে আছে, চা বাগানে প্রচুর 1000 একর জমি আছে, ওর মধ্যে ধরেন 5 একরে কাজ হয়েছে, কিছু কি যায় আছে। 1000 একর জমিতে 500 লোক কাজ পাচ্ছে, 5 একরে 500 লোক কাজ পাবে। তো ওইভাবে যদি চিন্তাভাবনা করি আমরা, শুধু এনভায়রনমেন্ট প্রকৃতি দেখি, তাহলে তো চলবে না। আমাদের 1000 একর জমি পড়ে আছে খালি, কোনো আমরা ইউজ হচ্ছে না, আন্ডার ইউজ হচ্ছে। ওটা চা বাগানে চা লাভ নেই। আমরা জলপাইগুড়িতেও চা নিয়ে প্রচুর কথা বলেছি সেখানকার, কিন্তু সেখানে যেটা মূল সমস্যা আমারও মনে হয়েছে ব্যক্তিগতভাবে, 3 জনকে একসাথে বসতে হবে। সেটা কেন্দ্র হতে পারে, সেন্ট্রাল হতে পারে, স্টেট হতে পারে, এবং তার সাথে অবশ্যই টি গার্ডেনের যারা মালিক পক্ষ রয়েছে এবং সেখানে ইউনিয়ন যেগুলো রয়েছে সেগুলো সব একসাথে রয়েছে, নয়তো এই সমস্যার কোনো সমাধান হবে না। খুব খারাপ আছে চা শিল্প, সেখানকার শ্রমিকরা খুব খারাপ আছে। আপনার কি মনে হয়? আপনি ঠিকই বলছেন, চা শ্রমিকের অবস্থা খুবই খারাপ। যে ওয়েজেজ আছে ভেরি লো, ইন্ডিয়াতে কোথায় কম ওয়েজের কাজ হয় না। আবার অন্যদিকে চা প্রোডাকশানে যে কস্ট আছে সেটা সেল প্রাইস থেকে কম আছে, বেশি আছে। তো লস হচ্ছে, গভর্নমেন্টও কিছু পাচ্ছে না। তো এখন গভর্নমেন্ট টি-20 পলিসি করেছে, সেটাতে কিছু লাভ হতে পারে। তো গভর্নমেন্ট পলিসিতে কিছু 2-1টা বাগানে হোটেল হয়েছে, সেখানে 400-500 লোক কাজ করছে। তো এটা পলিসিতে কিছু মডিফিকেশন রিকোয়ার আছে, তাতে এটা ফার্স্ট হবে। আচ্ছা, লেবার, এখানকার লেবাররা যে হিউম্যান পাওয়ার আছে, কি করলে এই সমস্যার সমাধান সম্ভব বলে আপনার মনে হয়? গভর্নমেন্টে কিছু টি-20 পলিসি খুব ভালো করেছে, তার মধ্যে কিছু মডিফিকেশন লাগবে, যেতে চা যে করে হোটেল করে ওরা ব্যাংক থেকে লোন নিতে পারে। আচ্ছা, নাহলে নিজে টাকা অত পারবে না। তো ব্যাংকের লোন নিতে ওই পলিসিটা একটু ইজি করতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ধরুন এই পাহাড় বা এই জায়গাগুলোতে আমাদের অনেকেই আমরা চাই হচ্ছে স্কুল, মানে বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে এইটাও তো একটা বড় একটা সেক্টর যেখানে প্রচুর স্কুল তৈরি হচ্ছে। সেই দিকটা নিয়ে আপনার কি মনে হয়? স্কুল তো এখানে অনেক ছিল, সেন্ট পল, গ্রাম হোমস, নর্থ পয়েন্ট, বিখ্যাত স্কুল ছিল। এখানে পুরো ইন্ডিয়া থেকে, বাইরে থেকে বাচ্চারা পড়তে আসতো। এটা প্রাউড অফ ম্যাটার কি এখানে সেন্ট পলে পড়ছে আমার ছেলে। হ্যাঁ, ভালো ভালো পোস্টে গেছে ওরা। এখন যে কোনো কারণ হোক, এখন তো এটা বন্ধ হয়ে গেছে, এখানকার ছেলেরা বাইরে পড়তে যাচ্ছে। সেটাকে গভর্নমেন্ট হোক, পাবলিক হোক, পলিটিক্যাল লোক হোক, এটাকে ঠিক করতে হবে। এখানে জমি সস্তা আছে, ইন্ডিয়াতে কোনো জায়গায় এত সস্তা জমি নাই যেটা দার্জিলিং হিলসে বা দার্জিলিং ডিস্ট্রিক্টে আছে। লেবার সস্তা আছে, ক্লাইমেট ভালো আছে, রেলে প্লেনে কানেকশন খুব ভালো আছে। মানালিতে গেলে আপনার এয়ারপোর্ট আছে 6 ঘন্টা 8 ঘন্টা দূরে, এখানে 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ইউ ক্যান রিচ।
লোক কাজ পাচ্ছে না, ওয়েজেস আপনার পাচ্ছে কি না। তাহলে মনে হচ্ছে যে পাহাড়ে নজরটা একটু কম, নজরটা কম, প্লাস মানে গভর্নমেন্টের দিক থেকে যদি, গভর্নমেন্টের দিকে, মানে আমি সেন্ট্রাল এবং স্টেট দুটোর কথাই বলছি, গভর্নমেন্টের দিকে তো আছে, কিন্তু পাবলিককে আসতে হবে। গভর্নমেন্ট তো সব হোটেল করবে না, গভর্নমেন্ট রোড করে দেয়, রোডে সিলিগুড়ি দার্জিলিং আসা রাস্তা খুব জাম থাকে, নতুন একটা সেকেন্ড রাস্তাও যদি হয় তাহলে সুবিধা হবে। হেলিপ্যাড ছিল আগে, ওটা কাজ করছে না, হেলিপ্যাড থাকলেও অনেকজন আসবে, লোকে তো সুবিধা চায়, সুবিধার জন্য এখানে জায়গা প্রচুর আছে, লোকও ভালো আছে, হসপিটালিটি খুব ভালো, লয়্যালটি আছে। কোনোদিন দার্জিলিংয়ে কোনো হোটেলে চুরি হয়নি, কি আমার পার্স চুরি হয়ে গেছে, কিছু চুরি হয়নি, অনেক ভালো দিক আছে। আমরা অন্য জায়গায় যাই, দেখলাম এই জিনিস চুরি হয়েছে, ওটা জিনিস চুরি হয়েছে, এখানে কোনোদিন আমরা শুনিনি। আপনি কি বার্তা দেবেন? আমি বলবো সব মিডিয়াকেই বলবো, আমি তো মিডিয়া এটাকে বম্বে দিল্লি গিয়ে প্রচার করুক, এখানে ভালো জায়গা আছে, ভালো লোক আছে, সুবিধা আছে, ওরা এখানে আসুক, হোটেল করুক, শুটিং করুক, স্কুল কলেজ, অন্য ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি লাগাক, হর্টিকালচার, এখান থেকে ফ্লাওয়ার এক্সপোর্ট হচ্ছে কিন্তু কম হচ্ছে, এটাকে বাড়াতে পারে। তো ওদেরকে মানে মেন ইন্ডাস্ট্রির লোকদের নজরে দিতে হবে। গভর্নমেন্ট তো অনেক অনেক প্রকার কাম আছে ওদের, আমি গভর্নমেন্টে ভরসায় থাকবো তাহলে হবে না। গভর্নমেন্ট শুধু রোড করে দেয়, রেল হচ্ছে সিকিম যাওয়ার, তিস্তা পর্যন্ত রেল হচ্ছে, তো তাতে সুবিধা হবে। তো এটা প্রচারের দরকার, আর লোকে ভরসা আসতে হবে কি হ্যাঁ এখানে কোনো অসুবিধা হবে না। সম্ভাবনা অনেকগুলো রয়েছে পাহাড়ে, এবং সেক্ষেত্রে যদি সেই সম্ভাবনাগুলোর দিকে তাকানো যায় এবং যদি জোর দেওয়া যায়, তাহলে অবশ্যই অনেকটা ব্যবসার দিক থেকে অর্থনৈতিকভাবে পাহাড়ও অনেক বেশি স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। এরকমটা অন্তত মিস্টার দিলীপ আগরওয়াল যেরকমভাবে বলছিলেন, সেরকমভাবে তিনি যেরকম বিশ্বাস করেন, পাহাড়ের মানুষও বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি তাই, এবং আমরাও চাই পাহাড় ভালো থাকুক। TV9 বাংলা উত্তরের খোঁজে পাহাড়, ডুয়ার, সমতল এই কনক্লেভে আজকে এই মুহূর্তে এই জলপাইগুড়ি পর্বে আমরা এখানকার মানুষজনের মুখোমুখি, এবং তাদের কাছ থেকে এটা জেনে নিতে চাইবো যে দুটো জিনিস একসঙ্গে, এক, TV9 বাংলার কাছে ওনাদের কি প্রত্যাশা, আর দুই, এই জায়গাটা অ্যাজ এ হোল এই উত্তরবঙ্গ সম্পর্কে কোন কোন জিনিসগুলো ওনারা চান যে হাইলাইটেড হন। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এর মধ্যে দিয়েই এখানকার সমস্যা এবং সম্ভাবনা দুটোই উঠে আসে। সুতরাং আপনাদের এদিক থেকেই শুরু করি, প্লিজ আপনারা যদি বলেন একটু। ভালো লাগলো যে আমাদেরকে এই ডাইরেক্ট এই সুযোগটা দেওয়া হলো। উত্তরবঙ্গ আসলে থাকবে কিনা সেটাই আমাদের কাছে এখন প্রশ্ন। আমি কেন বলছি কথাটা, আমরা পরিবেশ নিয়ে কাজ করি, পরিবেশ যদি না বাঁচে মানব সভ্যতা বাঁচবে না। যেভাবে জলাশয়গুলি ভরাট করে এইভাবে বাড়িঘরগুলি তৈরি করা হচ্ছে, তাতে আগামী দিনে যে সিকিমের বন্যার কথা, অমুক জায়গার বন্যার কথা বলি, আমরা নিজেরাই বন্যাকে ইনভার্ট করছি। কিন্তু এইখানে দায়টা কার আছে? দায়টা আছে সরকারের। একটা ল্যান্ড রিফর্ম দপ্তর আছে যেটা BLRO কন্ট্রোল করে, সেই অফিস থেকে দেদার এই জমির চরিত্র বদল করে খতিয়ান খুলে দেওয়া হচ্ছে। দেখবেটা কি? আপনার এই বক্তব্য ডেফিনেটলি আমাদের তো নথিবদ্ধ হচ্ছেই, এবং সেগুলো আমরা দেখাবো। বিষয়টা হচ্ছে যে আমাদের উত্তর বাংলায় বনাঞ্চল, বন্যজীব, এই নিয়ে হচ্ছে আমাদের গর্ব করি, এবং বিভিন্ন জায়গার থেকে ভারতবর্ষের বিভিন্ন লোকজন এখানে আসছেন, এসে এবং ট্যুরিজমেরও একটা ব্যবসা হচ্ছে এখানে তার ফলত। কিন্তু আজকে যদি বনটাই না থাকে, আজকে দিনের পর দিন বন এমন একটা জায়গায় গেছে যে আজকে লোকালয়ে চলে আসছে হাতি আমাদের জলপাইগুড়ি শহরে, আমাদের এখানে, আমাদের এই ডুয়ার্সের এখানে আজকে এদের বাসস্থান, জমি, জলাশয় এইগুলো দখল হওয়ার ফলে কিন্তু এক ধরনের অত্যাচার আরও বেড়ে গেছে, সেটা হচ্ছে সর্পজগতের উপদ্রব বেড়েছে, যেটা ভয়ানক। এবং আমরা জলপাইগুড়িতে এবছরও প্রায় 20 জন কিন্তু মারা গেছে। এগুলো রিয়েল বিপদের জায়গা, 20 জন মানুষ মারা গেছে, ইটস নট আ ম্যাটার অফ জোক। তো সেগুলো আমরা ডেফিনেটলি এগুলোকে আমরা তুলে ধরবো। নমস্কার। বর্তমানে যে PMGSY রাস্তাটা রয়েছে, এই PMGSY রাস্তাটার পরিস্থিতি বর্তমানে প্যাথেটিক। সবাই এটা নিয়ে কিন্তু আন্দোলন, দাবি দাওয়া করে আসা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তাটার কোনো সুরাহা হয়নি। বেশ বেশ বেশ, আর কি বলবেন? तो सरकारी स्कूल से क्रिश्चियन स्कूल में क्यों जाते हैं, मतलब कि फादरों के स्कूल में या क्रिश्चियन स्कूल में क्यों जाते हैं, इसका मतलब कि मेन उद्देश्य क्या होता है? क्योंकि सरकारी स्कूल में पढ़ाई उड़े कुछ नहीं होता है। यहाँ पर मैं यहीं का पंचायत हूँ, और ये स्कूल में क्या होता है, प्राइमरी ये स्कूल है, ये स्कूल में सर कितना बजे आता है? 12 बजे आता है। और सब दिन मैं देखती हूँ खिचड़ी में क्या दिया जाता है, केवल दाल
के साथ केवल खिचड़ी दिया जाता है, कभी भी सब्जी नहीं बनाया जाता है। और उसमें उन लोग क्या करते हैं, सब्जी का ये बनाते हैं, जो लिस्ट बनाते हैं, सब्जी का बनाते हैं, अंडा का बनाते हैं, ताकि उन लोग सब्जी अंडा केवल मतलब कि 2 दिन या 3 दिन देते हैं, सप्ताह में 3 दिन ऐसे डिश लोग आते हैं। और यहाँ का सर भी लोग भी आते हैं, वही कितना 12 बजे आएंगे, सिगरेट बीड़ी खाएंगे, 2 बजे 1 बजे खाना खा के चले जाते हैं। दीदी ये सारे चीज़ें यहाँ पर सिर्फ नहीं, डिफरेंट एरियाज पे ही होता है। और जहाँ पर भी खबर हम लोग के पास मिलते हैं, हम लोग लगातार ये दिखाते आए हैं। तो आप लोग को यहाँ पर कोई प्रॉब्लम है, ये ICDS हो या प्राइमरी स्कूल में भी हो, जो आपको लगते हैं कि खबर होने लायक है, लोगों का सामने आना चाहिए, तो आप नीलेश्वर इसको देख के रखिए। हाँ, घूमते फिरते हैं क्या तो छोड़ेंगे नहीं, पकड़ के इसका कानों में डाल दीजिए। জলপাইগুড়ি শহরের বুক চিরে যে করলা নদী গিয়েছে, যেটাকে জলপাইগুড়ির থেমস বলা হয়, এই নদীটি বিপন্নতার শেষ সীমায় পৌঁছেছে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানটাতে বহু বছর আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছিল। তারপরে গত কিছুদিন ধরে দেখলাম মানে ক্লাব গড়ে ওঠার মতো ইউনিভার্সিটি তৈরি করা হলো। জলপাইগুড়ি শিক্ষা সংস্কৃতির পীঠস্থান হিসেবে আজও পরিচিত, যদিও ম্রিয়মাণ, কিন্তু কালিম্পংয়ে একটা ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয় চলছে। জলপাইগুড়িতে আবেদন নিবেদন করে পরিকাঠামো থাকা সত্ত্বেও, যথেষ্ট জমি থাকা সত্ত্বেও এবং ছাত্রের অপ্রতুলতা দেখা যাবে না, তা সত্ত্বেও এখনও জলপাইগুড়িতে একটি বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। আপনাদের মানে এই সুচিন্তিত মতামতগুলো আমাদেরও জেনে আমরা নিজেরাও এই ব্যাপারগুলোকে নোট ডাউন করলাম, কারণ এটা আমাদের জন্য ভবিষ্যতের পাথেও। আর একই সঙ্গে এগুলো নিয়ে আপনারাও আন্দোলন করবেন, আমরা সেই খবরগুলো যথারীতি পৌঁছাবো। TV9 বাংলা সবসময় মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে, তাই বারবার আপনাদের কাছেও আসে। আজও তাই আমরা এখানে এসেছি আপনাদের সঙ্গে কথা বলবো, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে অনেকগুলো নির্বাচন হয়েছে, অনেকগুলো রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। শাসক দল একটা কথা বলছে, আবার বিরোধীরা আর একটা কথা বলছে, রাজনৈতিক আকচি হচ্ছে, অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। তবে তার মধ্যেও, পরিস্থিতির বদলের মধ্যেও এখানকার মানুষজন তারা কেমন আছেন, তারা নিজেদের কথা কিভাবে ভাবেন, কি বলতে চান, তাদের কথাটা একেবারে তাদের মুখ থেকে শুনতে চাই আমরা। আমি একটু ডেকে নেবো আমাদের কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী এবং আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে। এরা দুজন আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। আমাদের জন্য একটা আলাদা প্রোগ্রাম করুন, এটাই আমার বক্তব্য। জেলার খবর রয়েছে, আমরা দক্ষিণবঙ্গ আলাদা করি না, আমরা সামগ্রিকভাবে পুরোটারই খবর করি। জেলার খবর যেটা আপনি বলছেন, নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গল ডিস্টিংগুইশ না করেও আমরা হাল ছাড়ছি, আমরা জেলার খবর কিন্তু আমরা দেখিয়ে যাব, আপনারা দেখুন বা না দেখুন। আমি যদি মনে করি যে উত্তরবঙ্গে যখন স্কুলগুলো, আমি স্কুল টিচার, স্কুলগুলো বন্ধ দেয়, আপনাদের দক্ষিণবঙ্গে যখন বন্ধ হয় সেই রুটিনটা ফলো করা হয়। এর ফলে কি হচ্ছে, ওইদিকে যখন গরম হয়ে যায় তখন আমাদের কিন্তু গরমটা এদিকে আসে না, সামার ভ্যাকেশন যেটা বলছি আমরা। তার ফলে কি হচ্ছে, যখন ওইদিকে মানে স্কুল খুলে যায় তখন কিন্তু আমাদের এদিকে গরমটা পড়ে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যে রুটিনটা, মানে স্কুল বন্ধের রুটিনটা যাতে কি হয় একটু দেখতে হবে। এটা আমরা দেখি কি, যখন নদী ভাঙে, নদী ভাঙন দেখতে যাই আমরা, নদী দেখতে যাই, কিন্তু মানুষগুলো কতটা কি অবস্থায় থাকে সেটা দেখতে যায় না। ফ্লাইওভার যে ব্রিজগুলো হয় কলকাতার ওইদিকে প্রচুর আছে, আমাদের এখানে রামপুরে কি দেখলাম, রামপুরে নেই। মানুষকে আমি স্কুল যাব, আমাকে 1 ঘন্টা আধা ঘন্টা কোন সময় মালগাড়ি ঢোকে, মাল ট্রেন ঢোকে, আমাকে ওয়েট করতে হচ্ছে। কেন করতে হবে এটা? প্রথম কথা হচ্ছে যে প্রথমবার ঘুরে যাওয়ার পরেই আমরা কিছু কিছু জিনিস বুঝতে পেরেছিলাম, যেগুলো উপলব্ধির মধ্যে পড়ে। তার মধ্যে একটা ছিল স্কুল ছুটির বিষয়টা। যখন আমরা যেটা জানতে পারবো, আজকেও যেগুলো জানবো সেগুলো তুলে ধরবো। আমাদের কোচবিহার জেলাটাকেই যদি শুধু ধরে নিই, বিভিন্ন গ্রামে গঞ্জে যে রাজনৈতিক আকচির বাদ দিয়ে বিভিন্ন পরম্পরাগত দিকগুলো যে লুকিয়ে রয়েছে এবং সেটা যথেষ্ট সমৃদ্ধ, এখানে প্রচুর মানুষ আছেন যারা এগুলো নিয়ে কাজ করেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা নিজস্ব কোচবিহারবাসী যদি শুধু বলি, অনেক শান্তিপূর্ণভাবে রয়েছি, যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক বিভিন্ন দলগুলো তাতে হস্তক্ষেপ না করছে। কোচবিহার এখানটায় রাজবংশী অধ্যুষিত এলাকা, এখান থেকে গ্রামের পর গ্রাম এক একটা সিজনে
প্রচুর মানুষ ভিন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী হয়ে। আজকে না তা নিয়ে রাজনৈতিক দলের কোনো হুঁশ আছে, না সংবাদ মাধ্যমের হুঁশ আছে, কারোরই হুঁশ নেই ঠিক। কিন্তু এদের যে সমস্যাটা, এটা নিয়ে আমার মনে হয় যে আপনারা যখন একটা মানবিক জায়গা থেকে এবং আন্তরিক জায়গা থেকে দেখছেন, এই বিষয়টার দিকে একটু আপনারা দেখবেন যে এদের যারা ভিন রাজ্যে চলে যাচ্ছে, এরাও মানে ওই ভূতের ভবিষ্যতে ছিল না যে ভূতটা তো ভোটার না, ওই জন্যই সমস্যাটা। এরাও ঠিক তাই, এরা হচ্ছে ভোটার, ওই ভোটের সময় আসে এবং ভোটটা দিয়ে তারা চলে যায়, তাদের মানে নিয়ে কেউ কোনো কিছু ভাবে না। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে সরকারি বিদ্যালয়গুলোতে কিন্তু ছাত্র আস্তে আস্তে কমে যাচ্ছে। মাধ্যমিক স্তরে অত্যন্ত ব্যাপক হারে ছাত্র কমে যাচ্ছে, উচ্চ মাধ্যমিক স্তরে ব্যাপক হারে ছাত্র কমে যাচ্ছে। একদিকে যোগ্যতা আছে, স্কুল পাচ্ছে না, একদিকে স্কুল আছে, টিচার নেই, আবার টিচার আছে তো ছাত্র নেই। সেই জায়গাটায় যদি আপনারা একটু খোঁজ করে, একটু পরিসংখ্যান করে, একটা বিশ্লেষণ করে একটা আমাদের মধ্যে তুলে ধরেন, সেটা আমরা অনেক উপকৃত হবে, আমাদের সমাজ অনেক উপকৃত হবে। এই দায়িত্বটা TV9-কে দিচ্ছি, কারণ TV9 এটা পারে, সবার থেকে এগিয়ে থাকে সব সময়। ধন্যবাদ। এটা গুরুদায়িত্ব। আমরা খোঁজ করে একটা জিনিস পেয়েছি বা সেটা দেখিয়েছি, রেগুলার দেখাচ্ছিও। শিক্ষা বাঁচাও বলে আমরা একটা ক্যাম্পেনও শুরু করেছিলাম, কারণ মনে হচ্ছিল আমাদের রাজ্যে সবথেকে বেশি বিপন্ন জায়গাটা শিক্ষা। আর সেটা যদি আমাদের ছেলেমেয়েরা সেই একটা বিপন্ন পরিস্থিতির মধ্যে পড়ে, সামগ্রিকভাবে হয়তো আমাদের ভবিষ্যৎটা বিপন্ন হবে। আমরা দেখেছি কুচবিহারে এক সময় সকাল বিকাল 2টো করে প্লেন নামতো কলকাতা থেকে কুচবিহার আসবার জন্য, যাবার জন্য। এখন 9 সিটের একটা প্লেন কয়েক মাস ধরে নামছে, 9 সিটের মাত্র। মনে রাখবেন, নিউ কুচবিহার থেকে কলকাতা যেতে 13 ঘন্টা থেকে 17 ঘন্টা ট্রেনে লাগে। একটা অঞ্চলের উন্নতি তার যোগাযোগ ব্যবস্থার উপরে নির্ভর করে। এটা খোঁজ যখন নিতে এসেছেন, উত্তরের যে বনভূমি, উত্তরের যে সম্পদ, উত্তরের স্বাস্থ্য, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা, এগুলো যাতে পুনরায়, আগে কিন্তু আমাদের কলকাতা যেতে এতক্ষণ সময় লাগতো না, কিন্তু যাতে ব্যবস্থা তৈরি হয়, এই ব্যাপারটা ভেবে দেখুন, যাতে আরও হাইলাইট করা যায়, তুলে ধরা যায়। আমাদের উত্তরবঙ্গেই অবস্থিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সহ রিসেন্টলি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় হয়েছে, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় হয়েছে। সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে কেন ফাইন আর্টস ডিপার্টমেন্টে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু হচ্ছে না? এটা আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা তুলে ধরুন জনপ্রতিনিধিদের কাছে। উত্তরের খোঁজ আমরা তো চালিয়ে যাচ্ছি, 3 বছর ধরে চালিয়েছি। আমরা জানি বহু প্রশ্নের জবাব সারা জীবনেও পাওয়া যায় না। আমরা জানি না কতদিন আমরা সমস্ত প্রশ্নের জবাব পাবো, কিন্তু জবাব খোঁজার চেষ্টা করব, কারণ এই জবাবের মধ্যে দিয়েই ভবিষ্যতে অন্তত মানুষকে বোঝার কাজটা আমাদের সম্পূর্ণ হবে। কারণ আমরা তো বলি TV9 বাংলা মানুষের পাশে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।